আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শিশির মনিরের ব্যাংকে আছে ২,০০০ টাকা, স্ত্রী কোটিপতি। শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, পেছালো অভিযোগ গঠন। এই লজ্জা আমরা নিজেরাই ডেকে এনেছি, মুস্তাফিজ বিতর্কে ভারতের সমালোচনায় শশী থারুর। সর্বশেষ জানাবো, কোনো দেশ বিশ্বের বিচারক হতে পারে না, বলল চীন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শিশির মনিরের ব্যাংকে আছে ২,০০০ টাকা, স্ত্রী কোটিপতি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। হলফনামায় দেয়া হয়েছে সম্পদের বিবরণ, যেখানে সুনামগঞ্জ ২ আসনের জামাত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনি নিজেকে আইনজীবী হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া বছরে প্রায় ৫১ লাখ টাকা আয় করা এই প্রার্থীর স্ত্রীর আয় তার চেয়ে প্রায় দ্বিগুণ, অস্থাবর সম্পদও ৩ গুণের বেশি। হলফনামায় উল্লেখ করা হয়েছে, শিশির মনিরের কাছে নগদ আছে ৯,৫২,০০০ টাকা, ব্যাংকে ২,৩০০ টাকা, যানবাহন ৩৭,৫০,০০০ টাকা, ইলেকট্রনিক্স পণ্য আছে ৪ লাখ টাকার, সোনা আছে ২৫ ভরি, তবুও সেগুলো উপহার হিসেবে পাওয়া। অপরদিকে শিশির মনিরের স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হান বেসরকারি চাকরি করেন। তার কাছে নগদ অর্থ আছে ৯,৯৪,৫৬৫ টাকা, ব্যাংকে ৩৮,২৬,৩১৭ টাকা, বন্ড ঋণপত্র ৩,৯৬৬ টাকা, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত ৯১,৯০,৫৯৫ টাকা, যানবাহন ৪৩,২৫,০০০ টাকার, উপহার হিসেবে পাওয়া ২৫ ভরি সোনা, ইলেকট্রনিক সামগ্রী ৭,২০,৪০০ টাকার। একই সঙ্গে শিশির মনিরের স্ত্রীর নামে ১,৮১,৮৭,৪২০ টাকা মূল্যের অকৃষি জমি আছে বলে হলফনামায় উল্লেখ আছে। এদিকে শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২টি মামলা রয়েছে। এর মধ্যে একটি ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ। এই মামলা হাইকোর্ট বিভাগের আদেশে কার্যক্রম স্থগিত আছে। অন্য মামলাটি তদন্তনাধীন। শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, পেছালো অভিযোগ গঠন। রাষ্ট্রদ্রোহর এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে গেছে। জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে এই ২৮৬ জনের বিরুদ্ধে। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত ৯-এর বিচারক আব্দুস সালাম এই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ২১ জানুয়ারি নতুন তারিখ রেখেছেন। এই মামলার আসামিদের মধ্যে ২৬ জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন সহ ২৫ জনকে এদিন অভিযোগ গঠনের শুনানির জন্য আদালতে হাজির করা হয়। তবে AKM আখতারুজ্জামান নামে এক আসামিকে আদালতে হাজির করা হয়নি। সে কারণে বিচারক শুনানি পিছিয়ে দেন বলে আসামি পক্ষের অন্যতম আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন জানান। এদিন আল মারুফ নামে আরও এক আসামিকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে সব মিলিয়ে মোট ২৭ জনকে এই মামলায় গ্রেফতার দেখানো হলো। খুলনার যুবলীগ নেতা পারভেজ খান ইমন, চট্টগ্রাম জয় বাংলা ব্রিগেড প্রধান কবিরুল ইসলাম আকাশ, জয় বাংলা ব্রিগেড বরিশাল বিভাগের অ্যাডভোকেট কামরুল ইসলাম, সোহানা পারভিন রুনা, হাফিজুর রহমান ইকবাল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, এলাহি নেওয়াজ মাসুম, সজ্জাদুল আনাম ও এই মামলার আসামি। সিআইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক গত ২৭শে মার্চ শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে এই মামলা করেন। তদন্ত শেষে গত ৩০শে জুলাই শেখ হাসিনা সহ ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন তিনি। ১৪ আগস্ট অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ১১ সেপ্টেম্বর আসামিদের দেশত্যাগের নিষেধাজ্ঞা দেয়া হয়। এরপর ১৪ অক্টোবর পলাতক ২৫৬ জনকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়। বিচারের জন্য প্রস্তুত হওয়ায় গত ১১ নভেম্বর মামলাটি ঢাকার CMM আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলমের নেতৃত্বে জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশগ্রহণ করেন কয়েকশো নেতাকর্মী। এ সময় শেখ হাসিনা নেতাকর্মীদের সামনে দেশবিরোধী বক্তব্য দেন। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এই বক্তব্য সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই লজ্জা আমরা নিজেরাই ডেকে এনেছি। মোস্তাফিজ বিতর্কে ভারতের সমালোচনায় শশী থারুর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে যে অস্বস্তি তৈরি হয়েছে, সেজন্য ভারতীয় কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছেন ভারতীয় কংগ্রেসের নেতা শশী থারুর। এক এক্স পোস্টে তিনি লিখেছেন, এতে আশ্চর্যের কিছু নেই, এই বিব্রতকর পরিস্থিতি আমরা নিজেরাই ডেকে এনেছি। মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অপ্রয়োজনীয় ও অযৌক্তিক আখ্যায়িত করে শশী থারুর ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, বাংলাদেশ পাকিস্তান নয়, বাংলাদেশ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী পাঠাচ্ছে না, পরিস্থিতি মোটেও তুলনাযোগ্য নয়। তাছাড়া এই দুই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভিন্ন। বাংলাদেশের সঙ্গে আমাদের আলোচনা বা কূটনৈতিক সম্পর্কের যে পর্যায়, তা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের পর্যায় থেকে আলাদা। এই দুই দেশকে এক সরল সমীকরণে ফেলা যায় না। 2026 IPL এর নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে, যা IPL এর রেকর্ড পারিশ্রমিক। কিন্তু মোস্তাফিজের খেলা নিয়ে গত কিছুদিন ধরে নানা বিতর্কের খবর ভারতীয় সংবাদ মাধ্যমে উঠে আসছিল। গত 18 ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে। সেই ঘটনা এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের নানা অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অংশ এবং উগ্র ধর্মীয় কিছু সংগঠন মোস্তাফিজের IPL এর অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। উগ্রবাদীদের হুমকির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI সজীব দেবাজিৎ সাইকিয়া শনিবার জানান, মোস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছেন তারা। পরে কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে এই বাঁহাতি পেসারকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়। 2026-এ T20 বিশ্বকাপ যৌথভাবে হবে ভারত ও শ্রীলঙ্কায়। আগামী 7 ফেব্রুয়ারি উদ্বোধনের দিন কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের দুটি ম্যাচও হবে একই মাঠে। শেষ ম্যাচ খেলবে তারা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কিন্তু মোস্তাফিজকে IPL থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর দুই দেশের উত্তেজনার মধ্যে T20 বিশ্বকাপ খেলতে ভারত দল না পাঠানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে ICC-কে চিঠি দিয়েছে BCB। রোববার BCBর এক বিবৃতিতে বলা হয়, পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্ট খেলতে ভারতে যাবে না। কোনো দেশ বিশ্বের বিচারক হতে পারে না, বলল চীন। ভেনেজুয়েলার আকস্মিক মার্কিন সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, কোনো নির্দিষ্ট দেশ বিশ্বের বিচারক বা বিশ্বের পুলিশ হিসেবে কাজ করবে এমনটি তারা কখনোই মেনে নেবে না। সোমবার 5 জানুয়ারি রয়টার্সের এক প্রতিবেদনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর এই হুঁশিয়ারি বার্তা প্রকাশ করেছেন। রোববার বেইজিংয়ে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক বৈঠকে ওয়াং ই বলেন, আন্তর্জাতিক আইনের অধীনে প্রতিটি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সম্পূর্ণরূপে সুরক্ষিত হওয়া উচিত। সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করলেও ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তার এই মন্তব্যকে ওয়াশিংটনের প্রতি একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন বোমা ও বিমান হামলার পর 63 বছর বয়সী মাদুরোর চোখ বাঁধা ও হাতকড়া পরা ছবি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। চীনের পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী হিসেবে বর্ণনা করেছেন। তথ্যমতে 2024 সালে চীন ভেনেজুয়েলা থেকে প্রায় $1.6 বিলিয়ন মূল্যের পণ্য ক্রয় করেছে। সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও ইরানের মধ্যে ঐতিহাসিক পুনর্মিলনের মধ্যস্থতা করার পর বেইজিং বিশ্ব রাজনীতিতে নিজেদের একটি হেভি ওয়েট কূটনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছে। এমন পরিস্থিতিতে ল্যাটিন আমেরিকা যুক্তরাষ্ট্রের এই একতরফা সামরিক হস্তক্ষেপকে চীন তাদের ভূরাজনৈতিক প্রভাবের উপর সরাসরি আঘাত হিসাবে বিবেচনা করছে।